আরও কিছুটা এগোতেই দেখা যায় দূরে একজন একটা কিছু টেনে নিয়ে রাস্তার এপার থেকে ওপার হচ্ছে। নিচে একটা মেয়ের লাশ পড়ে আছে, পরনে শাড়ি আর মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢাকা। আর তখনই লাশটা সৌরভের দিকেই তাকায়। গভীর রাত, বেদুয়ারি গ্রামে সবাই তখন তাদের ঘরের ভেতর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমের মাঝেও থেকে থেকে ফুরফুরে হাওয়া বইছে। গ্রামের কিছুটা পশ্চিমে আছে সৌরভদের একটা মাটির ঘর, আর তার উপর টালির চাল। ভেতরে সৌরভ ঘুমোচ্ছে। সৌরভের পাশেই শুয়ে আছে তার ঠাকুমা। কিন্তু হঠাৎ তখনই সৌরভ ঘুমের মধ্যেই কেমন যেন ছটপট করতে থাকে। না, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে সৌরভের ঘুমটা ভেঙে যায় এবং সে তড়িঘড়ি উঠে বসে। ভয়ে তার শরীর পুরো ঘামছে। কি হলো? কি রে, আজ আবার? হ্যাঁ ঠাকুমা, আজ আজ আবার ওই ভয়ঙ্কর স্বপ্নটা দেখলাম। আচ্ছা ঠাকুমা, কেন বলো তো আমি ওই একই স্বপ্ন বারবার দেখি? অনেক ছোট থেকেই সৌরভ একটা স্বপ্ন প্রায় দিন রাতেই দেখে। স্বপ্নে একটা কুয়ো, আর তার মধ্যে থেকে একটা বীভৎস মহিলার মুখ বেরিয়ে এসে তার দিকেই হাত বাড়ায়। তার বাবা মা অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছিলেন, কিন্তু কোনো কিছুতেই তেমন লাভ হয়নি। আচ্ছা আচ্ছা দাদু ভাই, তুই এখন একটু শান্ত হ। ওই স্বপ্ন আর তুই দেখবি না। দেখ, আমি কথা দিচ্ছি, আর ভয় পাবি না। নে, এখন শুয়ে ঘুমিয়ে পড়। তারপর সৌরভ শুয়ে পড়ে, আর তার ঠাকুমা তার মাথায় হাত বুলিয়ে দেয়। ফলে সৌরভের আস্তে আস্তে ঘুম এসে যায়। আসলে সৌরভের বাবা মা এখন আর কেউই বেঁচে নেই। কয়েক বছর আগের এক ভয়ঙ্কর মহামারীতে তারা তাদের প্রাণ হারান। গত বছরের ডিসেম্বরে সৌরভের বিয়ে হয় পাশের গায়ের এক মেয়ের সাথে। তবে সৌরভের বউ এখন তার বাপের বাড়ি। গ্রামের বাজারের মধ্যে সৌরভের একটা ছোট্ট চায়ের দোকান আছে। দোকানটা আসলে তার বাবার, কিন্তু তিনি মারা যাওয়ার পর সৌরভই এই দোকানটাকে চালায়। বিকেল হতেই তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ির দিকে যায় সৌরভ। তারপর বাড়িতে হাত মুখ ধুয়ে অল্প কিছু খেয়েই রওনা দেয় শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। ঠাকুমা, আসছি, সাবধানে থেকো। সাবধানে যাস, আর নাত বউকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। কতদিন বউটারে দেখি না রে। আর একদিন পরেই জামাই ষষ্ঠী, তাই সৌরভ তার শ্বশুর বাড়ি যাচ্ছে।
গ্রামের উত্তরের মোড়টার থেকে কিছু একটা ধরে রাতের আগেই সে তার শ্বশুর বাড়ি পৌঁছে যাবে। গ্রামের মোড়ে এসে বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে সৌরভ, তবুও একটা কিচ্ছু পায়নি যাতে করে সে তার শ্বশুর বাড়ি যেতে পারে। আস্তে আস্তে সন্ধেও হয়ে এসেছে। তখনই ডান দিক থেকে একটা ভ্যানওয়ালা তার ভ্যান নিয়ে মুখে গুনগুন করতে করতে আসছে। ও দাদা, উদয়গড় যাবেন নাকি? হ্যাঁ যাব। তা কজন যাবেন? এখানে কি আর কেউ আছে আমি ছাড়া? তাহলে কজন যাবে মানে? শুধু আমিই যাব। আরে বাবু, আমি কি সেটা বলেছি নাকি? আমি বলতে চেয়েছি যদি আরও কেউ থাকে তো। তুমি এখন তাড়াতাড়ি চলো তো, এমনিতেই কত দেরি হয়ে গেছে। আমার মাথা এখন রাগে গরম হয়ে যাচ্ছে। সময় মতো একটা ভ্যান বা রিক্সা কিচ্ছু পাওয়া যায় না। সবকটা কোথায় যায় কে জানে। আমরা আর কি করব বলুন বাবু? আপনারাই তো সবসময় টোটো খোঁজেন, টোটো করে এখানে ওখানে যান। তাই যারা ভ্যান বা রিক্সা চালাতো তারা অনেকেই তাদের এই কাজ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। দেখলেন তো, এতক্ষণ আপনি একটাও টোটো পেলেন না, শেষে কিন্তু এই ভ্যানেই উঠতে হলো। তবে আপনি চিন্তা করবেন না, আপনাকে একেবারে তাড়াতাড়ি আমি উদয়গড়ে পৌঁছে দেব। রাত হয়ে গেছে, অন্ধকার পথ দিয়ে এগিয়ে যাচ্ছে ভ্যানটা। কি গো, তুমি হঠাৎ এই রাস্তায় ঢুকে পড়লে কেন? তুমি তো ওই পোস্ট অফিসের সামনে দিয়ে যেতে পারতে। আরে এখান দিয়ে তো কেউ যায় না, রাস্তাটা তো খুব একটা ভালো নয়। কি যে বলেন বাবু, এই রাস্তা ভালো না মানে? এই রাস্তায় আবার কি হয়েছে? আমি তো মাঝে মাঝেই এখান দিয়েই যাই। আর তাছাড়া ওই পোস্ট অফিসের সামনে দিয়ে উদয়গড় গেলে পৌঁছাতে কতক্ষণ লাগতো বলুন তো? আপনি তো বলছেন দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। সত্যি আপনারা কখন যে কি বলেন না। ভ্যানওয়ালার কথা শুনে সৌরভ একটু রেগে গেল ঠিকই, কিন্তু সে কিছু বলল না। এই রাস্তাটা একটু ফাঁকা আর থমথমে, গ্রামের কেউ এখান দিয়ে রাতে যায় না। তাই সৌরভ একটু চিন্তায় আছে। তার এখন একটাই ভয় যে ভালো মতন তার শ্বশুরবাড়ি পৌঁছালে হয়। আরও কিছুটা এগোতেই দেখা যায় দূরে একজন একটা কিছু টেনে নিয়ে রাস্তার এপার থেকে ওপার হচ্ছে। দূরে একজন ওখানে কি করছে দেখেছো? এই জন্যই আমি তোমায় বলেছিলাম এই রাস্তায় আসাটা ঠিক হয়নি। কাছে যেতেই ওই লোকটা হাত দেখিয়ে ভ্যানটাকে দাঁড়াতে বলে। কি হলো, কোথাও যাবেন নাকি? আমি যাব না, এটা যাবে। লোকটার ইশারা মতো নিচের দিকে তাকাতেই ওরা চমকে যায়। নিচে একটা মেয়ের লাশ পড়ে আছে, পরনে শাড়ি আর মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢাকা। লাশটা দেখে বোঝা যাচ্ছে বেশ কয়েকদিনের পুরনো। আস্তে আস্তে বেশ কিছু জায়গা পচতে শুরু করেছে। এটা এটা তো একটা মৃতদেহ। না না, এটা নিয়ে যাওয়া যাবে না। তুমি তুমি আগে আমায় ছেড়ে দিয়ে এসো, তারপর যা ইচ্ছে করো। দয়া করে আগে আগে আমায় গিয়ে উদয়গড়ে ছেড়ে দিয়ে এসো। কি হলো, শুনতে পারছো না আমি কি বললাম? আপনারাও তো উদয়গড়েই যাচ্ছেন, এই লাশটাও ওখানেই নিয়ে যেতে হবে। একটু নিয়ে যান না, ভালো ভাড়াও পাবেন। হ্যাঁ, বেশি ভাড়া দেবেন? আচ্ছা তাহলে ঠিক আছে, কোথায় নিয়ে যেতে হবে বলুন, আমি নিয়ে যাচ্ছি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে একটা মৃতদেহকে তুমি তোমার এই ভ্যানে করে নিয়ে যাবে? তোমাকে তো প্রথমে আমি ঠিক করে ভাড়া দিয়ে নিয়ে যাচ্ছি, তাই আমি বলছি
তুমি এই মৃতদেহ নিয়ে যেতে পারবে না। আরে আমার অসুবিধা আছে। বাবু, আপনাকে একা অত দূরে নিয়ে গেলে আপনি যা ভাড়া দেবেন তাতে কি আমার পোষাবে বলুন? সেখানে উনি বলছেন বেশি ভাড়া দেবেন, তাহলে কেন নিয়ে যাব না? আর তাছাড়া ওটা তো একটা লাশ, ও ওর মতো পড়ে থাকবে, তাতে আপনার কি? আপনি সামনে একটু চেপে বসুন, আর লাশটা ওই পেছনে রেখে দিচ্ছি, দেখবেন আপনার কোনো অসুবিধা হবে না। এখন আর ঝামেলা করবেন না। আচ্ছা আচ্ছা, ধরুন ধরুন ধরুন। তারপর ভ্যানওয়ালা আর লোকটা দুজনে মিলে লাশটাকে ধরে ভ্যানের পেছন দিকটায় রেখে দেয়। উদয়গড়ে ঢোকার মুখেই যে খালটা রয়েছে ওর পাশেই একটা বট গাছ আছে। ওখানে গিয়ে এই লাশটাকে ওই গাছের গোড়ায় রেখে দেবেন, তারপর চলে যাবেন, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। এই বলে ভ্যানওয়ালা তার ভ্যান নিয়ে ওখান থেকে চলে যায়। আস্তে আস্তে ভ্যান আবারও এগিয়ে যাচ্ছে উদয়গড়ের দিকে। এত কিছু করতে করতে রাত হয়েছে বেশ ভালোই। তখনই হাওয়ায় লাশের মুখের ঢাকা দেওয়া আঁচলটা সরে যায়, আর লাশটার বীভৎস মুখটা বেরিয়ে আসে। চোখটা ঘোলা, মুখেরও জায়গায় জায়গায় পচতে শুরু করেছে। আচমকাই চলতে চলতে ভ্যানটা হুট করে থেমে গেল। ভ্যানওয়ালা অনেক চেষ্টা করেও ওটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারল না। তখন কি একটা বুঝে সে পিছনের চাকার দিকে তাকালো আর দেখল লাশের পরনের শাড়ির আঁচলটা গিয়ে পিছনের একটা চাকার সাথে পেঁচিয়ে চাকাটাকে আটকে দিয়েছে, তাই আর ভ্যানটা সামনে এগোচ্ছে না। কিন্তু ওই সময় লাশের ওই বীভৎস মুখটাও নজরে পড়ে ওই ভ্যানওয়ালার, আর ওরকম বীভৎস মুখ দেখে সে একটু আঁতকে ওঠে। আসলে সে এরকম বীভৎস চেহারা আগে কখনোই দেখেনি, তাই আর তাকিয়ে থাকতে না পেরে সাথে সাথে মাথা ঘুরিয়ে নেয় আর নেমে শাড়ির আঁচলটা চাকাটার থেকে ছাড়ানোর কথা ভাবে। আরে কি হলো, থেমে গেলে কেন? ভ্যানটা থেমে যাওয়ায় লাশটার থেকে একটা পচা গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। এই গন্ধ পেয়ে কৌতূহল বশত যেই সৌরভ মাথাটা ঘুরিয়ে ওই লাশটার দিকে তাকায়, তখনই সে দেখে লাশটার সেই বীভৎস পচা গলা মুখ। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো সৌরভ তার স্বপ্নে এই মুখটি বারবার দেখেছে, আর তখনই লাশটা সৌরভের দিকেই তাকায়। এই দেখেই সৌরভ ভয়ে এই ভ্যান থেকে নেমে কোনো রকমে দৌড়ে পালিয়ে যায়। ও বাবু, ও বাবু, আরে কি হলো, পালিয়ে যাচ্ছেন কেন? আরে ভাড়াটা তো দিয়ে যান, এতটা যে নিয়ে এলাম। আরে আজব লোক তো, হঠাৎ করে কি হলো কে জানে। এই বলে পেছনে তাকাতেই সে দেখে ভ্যানের পেছনে লাশটাও আর ওখানে নেই। কি, লাশটা আবার কোথায় গেল? এখানেই তো ছিল তাহলে। ওরে বাবা, এ মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। সময় থাকতে আমিও পালিয়ে যাই বাবা,